প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমাদের আজকে লেকচার 2। এখানে আমরা শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, শ্বাসনালী সংক্রান্ত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া, বায়ু দূষণ, ভাসমান কণা, বিভিন্ন রাসায়নিক ইত্যাদি ক্ষতিকর উপাদানের প্রভাবে আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ নানাভাবে আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই জীবাণুর আক্রমণে এই শ্বাসনালীর যে ক্ষতি হয় সেটাই হচ্ছে বিভিন্ন রোগের কারণ। আর এসব সংক্রমণ সম্পর্কে সচেতন না থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ শ্বাসনালীর সংক্রমণ সম্পর্কে আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ এটি এমন একটি অংশ যেখানে কোনো মেরামতের ব্যবস্থা নাই। আর যদি এখানে ক্যান্সার দেখা দেয় তাহলে রেডিয়েশন দেওয়া যায় না। যদি রেডিয়েশন দেওয়া যায় তাহলে শ্বাসনালী নষ্ট হয়ে যায় এবং সেটি আর কার্যকর থাকে না। তার মানে মৃত্যু ছাড়া তখন আর কোনো উপায় থাকে না। আমাদের প্রথম রোগটি হচ্ছে অ্যাজমা। ইংরেজি বানানটা একটু খেয়াল করবে, ASTHMA, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি অ্যাজমা। এই অ্যাজমার কারণ কি? অ্যাজমা আসলে কোনো জীবাণু দ্বারা হয় না, অর্থাৎ কোনো জীবাণুর আক্রমণে কিন্তু অ্যাজমা হয় না। তাহলে কি কারণে হয়? যেসব কারণে আমাদের অ্যালার্জি দেখা দেয়, এই অ্যালার্জির যেসব খাবার বা যেসব উপাদানের প্রভাবে দেখা দেয় সেই উপাদানগুলোই মূলত এই অ্যাজমার জন্য দায়ী। যেমন বিভিন্ন ব্যক্তিভেদে চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ, ধোঁয়া, ধুলাবালি, ফুলের রেণু, পুঁইশাক ইত্যাদি খাবারে অ্যালার্জি হতে পারে। আবার কেউ ধোঁয়ার মধ্যে গেল, কেউ ধুলার মধ্যে গেলে অ্যালার্জি হয়। সবার ক্ষেত্রে কিন্তু একই হবে না। ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জিনিসের বা খাবারের প্রতি তার অ্যালার্জি হতে পারে। এবার আসো লক্ষণ, অ্যাজমার লক্ষণ। এই জিনিসগুলো তুমি যদি ভালো করে জানো তাহলে কি হবে, তুমি নিজের সম্পর্কে সচেতন হতে পারবে, তোমার পরিবারকে বিভিন্ন ভাবে সচেতন করতে পারবে। কারোর মধ্যে যদি লক্ষণগুলো দেখা দেয় তাহলে কি ব্যবস্থা নিতে হবে তুমি সেই সম্পর্কে কিছুটা ধারণা পাবে। এই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, তোমার ব্যক্তি জীবনে অনেক কাজে লাগবে। তাহলে দেখো, অ্যাজমার লক্ষণ শ্বাসকষ্ট হবে। অ্যাজমার প্রথম লক্ষণটা হচ্ছে শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টটাই মূলত হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই অ্যাজমাকে আবার আমরা সহজ ভাষায় হাঁপানি বলে থাকি। আচ্ছা, তাহলে শ্বাসকষ্ট হবে, অনেক বেশি শ্বাসকষ্ট হবে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হবে। যখন সে শ্বাস নিবে তখন এই যে বুকের মধ্যে সাই সাই আওয়াজ হবে। তারপর যখন কাশি দিবে তখন এই যে সাদা কফ বের হবে কাশির সাথে। জ্বর থাকে না, এই অ্যাজমাতে সাধারণত জ্বর থাকে না। পাঁজরের চামড়া ভিতরে ঢুকে যায়, তখন জোরে সে শ্বাস নিতে যাবে তখন তার পাঁজরের চামড়াগুলো এই হাড়ের মধ্য দিয়ে ভিতরের দিকে ঢুকে যায়, দুর্বলতা বেড়ে যায়। অর্থাৎ এই যে কেন দুর্বলতা বেড়ে যায়, আমরা যে খাবার খাই সেটা অক্সিজেনের প্রভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এখন তোমার অক্সিজেনই কম যাচ্ছে, অক্সিজেনই তোমার দেহে কম হচ্ছে, তাহলে কি খাদ্যের জারণ কমে যাচ্ছে। আর খাদ্যের জারণ কমে যাওয়ার জন্য কি হচ্ছে, শক্তি কম উৎপন্ন হচ্ছে। ফলে ওই ব্যক্তি
অটোমেটিক দুর্বল হয়ে পড়বে। তাই বলা হচ্ছে যে দুর্বলতা বেড়ে যায়। প্রতিকার। প্রতিকার কি? রোগ হওয়ার পরে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা হচ্ছে প্রতিকার। আর প্রতিরোধ হচ্ছে রোগ হওয়ার পূর্বে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে প্রতিরোধ। তাহলে আমরা প্রতিকার দেখি কি করা হবে। রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ঔষধ সেবন করতে হবে। যেসব খাবারে অ্যালার্জি হয় সেই সব খাবার পরিহার করতে হবে। যার যে খাবারে অ্যালার্জি সেই খাবারগুলো তাকে পরিহার করতে হবে। আলো বাতাস পূর্ণ গৃহে বসবাস করতে হবে। বদ্ধ ঘরে যদি বসবাস করো তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। আর অক্সিজেনের ঘাটতি দেখা দিলে এই আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে এক সময় তোমার এই শ্বাসকষ্ট দেখা দেবে। তাই আলো বাতাস পূর্ণ গৃহে বসবাস করতে হবে যেখানে অক্সিজেন সরবরাহ বেশি থাকে। কিছু জিনিস পরিহার করা, যেসব জিনিসের সংস্পর্শে আসলে তোমার এই অ্যালার্জি দেখা দেয় সেসব জিনিস থেকে দূরে থাকতে হবে। যেমন মনে করো পশুর লোম, কৃত্রিম আঁশ, যেমন আমরা এই যে উলের পোশাক পরি, কারো কারো ক্ষেত্রে এই উলের পোশাকে অ্যালার্জি দেখা দেয়, ফলে তাকে এই জিনিসগুলো পরিহার করতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ তোমার যে কারণে অ্যাজমা দেখা দেয় বা অ্যালার্জি হয় সেই কারণগুলো থেকে তোমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে রোগের লক্ষণ দেখা দিলে তখন শক্ত খাবার খাওয়া যাবে না, তখন তরল খাবার গ্রহণ করতে হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ রোগের লক্ষণ দেখা দিলে তখন তরল খাবার খেতে হবে। কঠিন খাবার দিলে শ্বাস নিতেই তার সমস্যা, তাহলে অনেক সময় শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। প্রতিরোধ। স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হবে। আর এই অ্যাজমা রোগীদের সবসময় ডাক্তারের নির্দেশিত ওষুধ সাথে রাখতে হবে, অর্থাৎ যে কোনো সময় তার শ্বাসকষ্ট দেখা দিতে পারে, যাতে সে এই ওষুধ গ্রহণ করে বা ইনহেলার নিয়ে সে রক্ষা পেতে পারে। এরপর আসো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস শ্বাসনালীর ভিতরের আবরণের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে। আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া রয়েছে, এই ট্রাকিয়ার ভিতরের আবরণের যে প্রদাহ বা জ্বালা যন্ত্রণা বা ব্যথা হয় বা ক্ষত হয় সেটাকেই বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। কারণ কি? এটি ব্যাকটেরিয়ার আক্রমণে হতে পারে, অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশ, ঠান্ডা লাগা, ধূমপান করা, এই কারণগুলো থেকেও এটি হতে পারে। লক্ষণ কি? কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট। কাশি থাকবে, বুকে ব্যথা থাকবে এবং শ্বাসকষ্ট হবে। শক্ত খাবার খেতে অসুবিধা। শ্বাসকষ্ট থাকলে শক্ত খাবার খেতে অসুবিধা, সেটা আমরা আগেই জানলাম। তাহলে শক্ত খাবার খেতে অসুবিধা হয়। কাশির সাথে কফ বের হয়। শুকনা কাশি থাকে কিন্তু কাশির সাথে কফ বের হবে। এটা ব্রঙ্কাইটিসের লক্ষণ। ব্রঙ্কাইটিসের প্রতিকার কি? প্রতিকার: ধূমপান, মদ্যপান, তামাক বা সাদা পাতা গ্রহণ থেকে বিরত থাকা। ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান থেকে বিরত থাকা। যাদের এই অভ্যাসগুলো আছে, সাদা পাতা বা তামাক, এই যে তামাকের পাতা অনেকে পানের সাথে খায়, অনেকে গুল, তামাকের পাতার গুঁড়া গুল গ্রহণ করে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। ডাক্তারের পরামর্শ সবসময় মেনে চলতে হবে। শুষ্ক পরিবেশে বসবাস করতে হবে। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করা যাবে না, শুষ্ক পরিবেশে বসবাস করতে হবে। তরল ও গরম খাবার গ্রহণ করতে হবে। তরল ও গরম খাবার, অর্থাৎ এই রোগের লক্ষণগুলো দেখা দিলে তরল ও গরম খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা দিলে অবশ্যই তাকে পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে। তা না হলে এই রোগের হাত থেকে রক্ষা পেতে
অনেক সময় লেগে যাবে, এমনকি মৃত্যু ঝুঁকিও দেখা দিতে পারে। প্রতিরোধ ব্যবস্থাটা কি? ধূমপান ত্যাগ করা, অর্থাৎ তুমি যদি আগে থেকেই ধূমপান পরিহার করো বা যেখানে ধূমপান করা হয় সেই সমস্ত স্থান ত্যাগ করো, তাহলে তোমার ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। ধুলাবালিপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা, ধুলাবালিপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগা থেকে প্রতিরোধ করা, অর্থাৎ শিশু এবং বয়স্কদের যদি ঠান্ডা লাগে তাহলে নিউমোনিয়া হয়, এবং নিউমোনিয়ার পরেই তোমার এই যে ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগা থেকে বিরত রাখা বা প্রতিরোধ করতে হবে। এরপর আসো নিউমোনিয়া। এটি শিশু এবং বয়স্কদের রোগ, অর্থাৎ শিশু এবং বয়স্কদের এই রোগটি বেশি হয়। বাচ্চাদের বেশি দিন ঠান্ডা লেগে থাকলে এই রোগটা দেখা দেয়। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের রোগ। নিউমোনিয়া ফুসফুসের রোগ, এই অবজেক্টিভ হিসাবে এটি আসে যে নিউমোনিয়া ফুসফুসের রোগ। হাম ও ব্রঙ্কাইটিসের পর নিউমোনিয়া হতে পারে। হাম হলে এবং ব্রঙ্কাইটিস হলে তারপরে এই নিউমোনিয়াটা সচরাচর দেখা দেয়। কারণ কি? নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হতে পারে, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে এই রোগ হতে পারে, আর খাদ্যনালীর রস শ্বাসনালীতে প্রবেশে এই রোগ হতে পারে। অর্থাৎ আমরা খাওয়ার সময় যদি আমাদের অসচেতনতার কারণে খাবার শ্বাসনালীতে প্রবেশ করে, তাহলে শ্বাসনালীর মধ্যে যদি খাদ্যের কোনো অংশ থেকে যায়, তবে কালক্রমে অর্থাৎ সময় অতিবাহিত হলে তখন এই নিউমোনিয়ার লক্ষণ দেখা দিতে পারে। আর এখানে যে নিউমোকক্কাস, দেখো ইতালিক হরফের লেখা আছে, অর্থাৎ ডান দিকে বাঁকা করে লেখা আছে। এটি বৈজ্ঞানিক নাম, এই জন্য এটি লিখলে তোমরা যখন খাতায় লিখবে তখন এর নিচে আন্ডারলাইন করে দেবে। বাঁকা করে লিখলে, অর্থাৎ বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম হলো কি, আমরা যদি বাঁকা করেও লিখি তবুও হাতে লিখলে নিচে দাগ দিতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। নিউমোনিয়ার লক্ষণ: ফুসফুসে তরল জমে কফ সৃষ্টি হয়, কাশি ও শ্বাসকষ্ট হয়, দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ হয়। এই যে ঘড় ঘড় শব্দ, এইটা কিন্তু বিশেষ লক্ষণ। যেমন ফুসফুসে তরল জমে কফ সৃষ্টি হবে, ফুসফুসের মধ্যে কফ জমা হয়ে থাকে, এই জন্যই ঘড় ঘড় শব্দটা হয়। কাশি শ্বাসকষ্ট থাকবে, তারপরে দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে, দেহের তাপমাত্রা বেশি থাকবে, সবসময় বেশি থাকবে, জ্বর না থাকলেও তাপমাত্রাটা বেশি থাকবে। প্রতিকার: নিউমোনিয়ার প্রতিকার: ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা, তরল ও গরম খাবার খাওয়া, বেশি বেশি পানি পান করা। এটা হচ্ছে প্রতিকার। যদি রোগ লক্ষণ দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমার নিয়মিত ওষুধ সেবন করতে হবে। আর এই নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই তরল এবং গরম, সবসময় তরল এবং গরম খাবার খেতে হবে। প্রতিরোধ ব্যবস্থাটা কি? শিশু ও বয়স্কদের ঠান্ডা লাগা থেকে প্রতিরোধ করা। আগেই বলা হয়েছে যে নিউমোনিয়া হচ্ছে শিশু এবং বয়স্কদের বেশি হয়। তাহলে নিউমোনিয়া কোন বয়সের ব্যক্তিদের বেশি হয়? শিশু এবং বয়স্কদের। ধূমপান পরিহার করা। এই ধূমপান কিন্তু অনেক রোগের, অর্থাৎ শ্বাসনালীর যত রোগ আছে তার জন্য ধূমপান হচ্ছে প্রধান কারণ। অতএব এটা থেকে দূরে থাকতে হবে। আলো বাতাসপূর্ণ শুষ্ক গৃহে বসবাস করা। অর্থাৎ দেখো যে আমরা যদি আলো বাতাসপূর্ণ শুষ্ক গৃহে বসবাস করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের রোগ ব্যাধি কম হবে। যক্ষ্মা, টিউবারকুলোসিস, যক্ষ্মা ইংরেজি হচ্ছে টিউবারকুলোসিস, বা এটাকে সংক্ষেপে টিবি বলে। টিউবারকুলোসিস থেকেই টিবি এসেছে, টি আর হলো বি, দুইটার উচ্চারণ একটু বেশি, এই জন্য টিবি বলা হয়।
টিবি মানেই যক্ষা, টিবি মানেই টিউবারকুলোসিস, আর টিউবারকুলোসিস মানেই যক্ষা। যক্ষা বায়ুবাহিত সংক্রামক রোগ। যক্ষা ফুসফুস ছাড়াও, অর্থাৎ এটি প্রধানত ফুসফুসে হয়, কিন্তু ফুসফুস ছাড়াও অন্ত্র, হাড় ইত্যাদি যে কোনো স্থানে হতে পারে। সহজে এর লক্ষণ প্রকাশ পায় না। সহজে এর লক্ষণ প্রকাশ পায় না, অর্থাৎ এই যক্ষা হলে সহজে এর লক্ষণ প্রকাশ পায় না, শেষ পর্যায়ে গিয়ে প্রকাশ পায়। শ্বেত রক্তকণিকা পরাস্ত করার পর এর লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ এই যে জীবাণু শ্বেত রক্তকণিকাকে যখন পরাস্ত করে ফেলে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে যখন নষ্ট করে দেয়, তখনই হচ্ছে এই যক্ষার লক্ষণ প্রকাশ পায়। দুর্বল, অপুষ্টিতে আক্রান্ত, স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী, যক্ষা রোগের সাথে বসবাসকারী এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ যারা দুর্বল, যারা অপুষ্টিতে আক্রান্ত, যারা স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, আবার যক্ষা রোগের সাথে যারা বসবাস করে, তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যক্ষার কারণ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়। এটা বৈজ্ঞানিক নাম, হাতে লিখলে অবশ্যই দুইটার নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হবে। মাইকোব্যাকটেরিয়াম, মাইক্রো না কিন্তু মাইকো, বানানটা একটু খেয়াল করবে, অনেকে এই মাইকো দেখে মাইক্রো বলে ফেলবে। এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া থেকেই টিউবারকুলোসিস নামটা চলে এসেছে। রোগ নির্ণয়, এই যক্ষা রোগ কিভাবে নির্ণয় করে? এটি সহজে, যেহেতু রোগ লক্ষণ প্রকাশ পায় না, তাই সহজে এটা পরীক্ষা করা যায় না, আসলে বোঝা যায় না যে এটা কি। কফ পরীক্ষা করা হয়, প্রাথমিক পর্যায়ে কফ পরীক্ষা করা হয়, যদি এই জীবাণু পাওয়া যায় তাহলে বোঝা যায় যে হ্যাঁ যক্ষা আছে। অনেক সময় কফের মধ্যে এই জীবাণু থাকে না। ত্বকের পরীক্ষা, ত্বকের পরীক্ষা করা হয় যেটাকে বলা হয় এমটি টেস্ট। এমটি টেস্ট, ম্যানটক্স টেস্ট। এমটি টেস্টের ফুল মিনিং হচ্ছে ম্যানটক্স টেস্ট। তারপরে সাইটোপ্যাথোলজি পরীক্ষা, এক্স রে, আর আধুনিক কালে এই যে ডিএনএ ভিত্তিক পরীক্ষা চালু হয়েছে, অর্থাৎ আক্রান্ত রোগীর এই যে বিভিন্ন জায়গা, কফ, ত্বক, এগুলোর থেকে তোমার ডিএনএ পৃথক করা হয়, তারপর সেখানে এই কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখে বোঝা যায় যে তার যক্ষা হয়েছে কিনা। এবার আসো যক্ষার লক্ষণ কি। ওজন কমতে থাকে এবং দুর্বল হতে থাকে। তুমি খাওয়া দাওয়া করছো ঠিক মতো, তারপর তোমার দেহে কোনো রোগের লক্ষণ নাই, কিন্তু তোমার ওজন কমছে তো কমছেই, কোনোভাবেই সেটি তুমি রোধ করতে পারছো না, তাহলে তোমার কিছু এই মানে ধারণা করতে হবে যে তোমার যক্ষা হতে পারে। 3 সপ্তাহের বেশি কাশি থাকে, অর্থাৎ কাশি হলে 3 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হয়। ফুসফুসে কাশি, কাশির সাথে রক্ত পড়ে। ফুসফুসে কাশি হয়, অনেক সময় কাশির সাথে রক্ত পড়ে। বিকেলের দিকে জ্বর আসে, রাতে ঘাম হয়। বিকেলের দিকে জ্বর আসবে এবং রাতের বেলায় তোমার জ্বর না থাকলেও শরীর ঘামে, প্রচুর ঘামে, ঘুমালেই ঘুমের মধ্যেই প্রচুর ঘাম হয়। বুকে ও পিঠে ব্যথা হয়। অজীর্ণ পেটের পীড়া দেখা দেয়, অর্থাৎ তুমি যা খাচ্ছ খাদ্য হজম হচ্ছে না। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা দিলে তোমার এই যক্ষার টেস্ট করা উচিত। প্রতিকার কি? প্রতিকার খেয়াল করো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও নিয়ম কানুন মেনে চলা। যে কোনো রোগ হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, তবে এই যক্ষার ক্ষেত্রে তুমি হাতুড়ে ডাক্তারের কাছে না গিয়ে যারা এর বিশেষজ্ঞ, অর্থাৎ যক্ষা বিশেষজ্ঞ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, যক্ষা বিশেষজ্ঞ, তাদের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী নিয়ম কানুন মেনে চলতে হবে। রোগীর
ব্যবহারের সবকিছু পৃথক রাখা, কারণ জীবাণু এর মধ্যে থেকে যায়। কেউ যদি এগুলো ব্যবহার করে তাহলে সেখান থেকে তার মধ্যেও এই রোগগুলো ছড়িয়ে যেতে পারে। রোগীর কফ ও থুতু মাটিতে পুঁতে ফেলা, পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা। নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয়। প্রতিরোধ কি? শিশুর জন্মের 1 বছরের মধ্যে বিসিজি টিকা দিতে হবে। যক্ষ্মা রোগের একমাত্র টিকা হচ্ছে বিসিজি। তবে এখানে উল্লেখ্য যে এই যে শিশুদের যখন বিসিজি দেওয়া হয়, বিসিজি দিলেই যে তার যক্ষ্মা আর জীবনে কখনো হবে না তা কিন্তু না। বয়স বেড়ে গেলে তখন এই টিকার আর কোনো ভ্যালিডিটি থাকে না, অর্থাৎ এর কোনো অ্যাকশন থাকে না, ক্রিয়া থাকে না, এটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ এটা এভাবেই দেওয়া হয় শিশু বয়সে যাতে না হয়। তবে বয়স বেড়ে গেলে অর্থাৎ পূর্ণবয়স্ক অবস্থায় তার এই টিকা দেওয়া থাকলেও যক্ষ্মা হতে পারে। এবার আসা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, অর্থাৎ যে ক্যান্সার গুলো হয় তার মধ্যে ফুসফুস ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। তাহলে কোন ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি? ফুসফুসের ক্যান্সারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এই ফুসফুসের ক্যান্সারের কারণ কি? বায়ু ও পরিবেশ দূষণ, যেমন অ্যাসবেস্টাস, আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতুর গোড়া ইত্যাদি দ্বারা যদি পরিবেশ দূষিত হয় এবং সেই দূষিত পরিবেশে তুমি যদি বসবাস করতে থাকো তাহলে তোমার ফুসফুসের ক্যান্সার হতে পারে বা হবে। কারণ এগুলো ওই যে আর্সেনিক, ক্রোমিয়াম, নিকেল, কঠিন ধাতু এগুলো হচ্ছে ভারী পদার্থ। যখন এগুলোর সূক্ষ্ম কণা তোমার বাতাসের সাথে ভেসে ফুসফুসে যাবে তখন সেটা আর ফুসফুস থেকে বের হবে না এবং সেটা রক্তেও যাবে না, তখন এগুলো আস্তে আস্তে ওখানে জমতে থাকে। যখন এর পরিমাণটা বেশি হয়ে যাবে তখনই তুমি এই রোগে আক্রান্ত হবে। যক্ষ্মা বা নিউমোনিয়া ফুসফুসে ক্ষত সৃষ্টি করলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। অর্থাৎ যক্ষ্মা হওয়ার পর এবং নিউমোনিয়া হওয়ার পর ফুসফুসে যদি ক্ষত সৃষ্টি হয়ে যায় তাহলে ফুসফুসের ক্যান্সার হতে পারে। এই রোগের লক্ষণগুলো কি? দীর্ঘদিন ধরে ফুসফুসে কাশি ও বুকে ব্যথা থাকে। যদি কারো এই সমস্যা থাকে দীর্ঘদিন ধরে, যে ফুসফুসে কাশি হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, তাহলে তাদের ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা থাকে। ভগ্ন স্বর মানে গলার স্বর ভাঙা, ভাঙা ভাঙা কণ্ঠ। ওজন হ্রাস, ক্ষুধামান্দ, ক্ষুধামান্দ মানে ক্ষুধা লাগে না, না খেলেও ক্ষুধা লাগে না, খেলেও ক্ষুধা লাগে না, ক্ষুধা মান্দ। হাঁপানি, ঘন ঘন জ্বর হওয়া। হাঁপানি হওয়া, হাঁপানি মানে হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, আর ঘন ঘন জ্বর হওয়া মানে কোনো কারণ ছাড়াই 2-1 দিন পর পর জ্বর আসতেই থাকে, এই হচ্ছে এর লক্ষণ। বারবার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়া, অর্থাৎ ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া দিয়ে বারবার সংক্রমিত, অর্থাৎ সেরে গেল, তুমি ওষুধ খাচ্ছ, ওষুধ খাওয়ার পর সেরে গেল, আবার কয়েক মাস পর আবার ব্রঙ্কাইটিস নিউমোনিয়া দেখা দিচ্ছে। যদি এই ঘটনাগুলো চলতে থাকে তাহলে তোমার ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ফুসফুসের ক্যান্সার প্রকাশ পায়। রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে থুতু এবং শ্লেষ্মা পরীক্ষা করা হয়, বুকের এক্স-রে করা হয়, সিটি স্ক্যান করা হয়, তারপর এমআরআই করা হয়। এমআরআই এর পূর্ণ রূপটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটা হচ্ছে এমআরআই। আর আরেকটা পরীক্ষা হচ্ছে সাইটোপ্যাথোলজিক্যাল পরীক্ষা, অর্থাৎ তোমার সাইটো মানে কি, সাইটোলজি কি, কোষ। তাহলে তোমার দেহ থেকে কোষ নিয়ে সেটা কালচার করে পরীক্ষা করা হয়। আবার হচ্ছে তোমার এই যে রক্ত, তারপর হচ্ছে প্রস্রাব, স্টুল, এগুলো পরীক্ষা করে তোমার
এই ফুসফুসের ক্যান্সার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ফুসফুস ক্যান্সারের প্রতিকার। প্রতিকার কি? রোগের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই ওষুধ খাওয়া উচিত নয়। সুচিকিৎসার ব্যবস্থা করা। সুচিকিৎসা বলতে এখানে তোমার স্পেশালাইজড ডক্টর দ্বারা চিকিৎসা করানো, রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা। রেডিয়েশন থেরাপি অর্থাৎ কেমোথেরাপি দেওয়া। এই রেডিয়েশন থেরাপি যদিও ক্ষতিকর, অর্থাৎ যদি তোমার যারা থেরাপি দেয় এই থেরাপিস্ট যদি অভিজ্ঞ না হয় তাহলে তোমার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু আর বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। প্রতিরোধ ব্যবস্থা কি? প্রতিরোধ: ধূমপান ও মদ্যপান না করা, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য না খাওয়া, যদিও এটা সবারই বেশি পছন্দ, চর্বি জাতীয় খাবার, এটা টেস্ট বেশি লাগে। নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করলে অনেক রোগ থেকেই কিন্তু রক্ষা পাওয়া যায়, কারণ নিয়মিত ব্যায়াম করলে তোমার দেহে রক্ত চলাচল বেশি হয় এবং তোমার দেহে অ্যান্টিবডি গঠনের পরিমাণ বেড়ে যায়। নিয়মিত শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা। নিয়মিত শাকসবজি খেতে হবে, নিয়মিত পরিমাণ মতো শাকসবজি খেতে হবে। আমি একদিন অনেকগুলা খেয়ে ফেললাম, এরপরে আর 1 মাসের মধ্যে খেলাম না, সেটা না। নিয়মিতভাবে শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এইগুলোই হচ্ছে আমাদের শ্বাসনালী সংক্রান্ত রোগ ব্যাধি। এই রোগগুলো সম্পর্কে এগুলো কিন্তু আমাদের আশেপাশের লোকদেরকে দেখা যায় এবং এগুলো সবগুলোই কিন্তু মারাত্মক রোগ, জীবনঘাতী রোগ বলা হয়। এই জন্য এইগুলো সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা থাকা উচিত। যদি কারো সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু সে সঠিক ডাক্তারের কাছে যে সঠিক চিকিৎসা পেতে পারে। এখন আমার যদি কোনো ধারণাই না থাকে তাহলে আমি অন্য ডাক্তারের কাছে যাব, ডাক্তারও রোগ ধরতে না পেরে অথবা টাকা পয়সার জন্য রোগী ধরে রাখবে, বিভিন্ন ওষুধ দিবে, ট্রিটমেন্ট করবে, কিন্তু ভালো হবে না। এই জন্য সঠিক ডাক্তারের কাছে যেতে হবে, আর তার জন্য আমাদের এই রোগ সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমার এই লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে আমার এই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, চ্যাপ্টার আমাদের শেষ। এই বহু নির্বাচনী গুলো তোমরা একটু দেখে নাও, যে একের উত্তর হলো, একের বহু নির্বাচনে যে আছে সেটার উত্তর হবে খ, 2 এর হবে ক, 3 এর হবে ক, 4 এর হবে ক। অর্থাৎ 1 এর ক আর 2 এর ক, 3 এর ক, 4 এর ক, এগুলো উত্তর। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা তোমাদের যাদের জয়েন করেনি গ্রুপে তাদেরকে খবর দেবে, এবং যাদের ফোন নাম্বারগুলো সঠিক নেই, যারা নিজেরা ইচ্ছা করে ভুল নাম্বার দিয়েছো, তারা অবশ্যই সঠিক নাম্বারটি দিবে, না হলে এরপরে তুমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন থেকে বাদ যাবে, ইনফরমেশন থেকে তুমি বঞ্চিত হবে। আর হচ্ছে তোমাদের ঈদের বন্ধ, হয়তো ক্লাস বন্ধ থাকতে পারে, এই জন্য তোমরা এই নোটিশ বোর্ডটা দেখবে। নোটিশ বোর্ড মানে তোমাদের এই অনলাইন ক্লাস গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা এখান থেকে দেখে নেবে যে কবে থেকে বন্ধ হচ্ছে এবং কবে ক্লাস শুরু হবে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।